বাড়ছে না জ্বালানির দাম, সরকারি আশ্বাসেও পাম্পে ঘুরে মিলছে না তেল। পরিস্থিতি স্বাভাবিকের সেনা মোতায়েনের দাবি। চট্টগ্রামে বাড়ছে জ্বালানি তেল চোরাচালান চক্রের দৌরাত্ম্য। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকেই লোপাট সরকারি তেল। জাহাজে নজরদারি বাড়ানোর পরামর্শ। নিজস্ব তেল বা পর্যাপ্ত গ্যাসের মজুত নেই, তারপরেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। সরকারের সদিচ্ছার অভাবে নেই বিনিয়োগ। শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে, আর 3 দিন সশরীরে। জ্বালানি সংকটের বাস্তবতায় এই সিদ্ধান্ত। টিকা ও নজরদারি ঘাটতিতে হামের প্রাদুর্ভাব, মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। অন্তর্বর্তী সরকারের সমালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর। আপাতত বাড়ছে না পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম। মঙ্গলবার এক আদেশে এমনটাই জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অন্যদিকে বিশৃঙ্খলা এড়াতে রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ডিজেল বিক্রি চলবে আগের মতোই। এছাড়া পাম্পের পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে অনেকে। রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন চালকরা। দীর্ঘ অপেক্ষার পর জ্বালানি তেল পেলেও চাহিদা অনুযায়ী মিলছে না পেট্রোল, অকটেন। অনেকের দাবি 5 থেকে 7 ঘন্টা অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। চালকদের অভিযোগ, অনিয়ম, বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সরবরাহ কম থাকায় পাম্পগুলোও মেটাতে পারছে না চাহিদা, ফলে বাড়ছে ভোগান্তি। পাম্পে আসলে দেখি লম্বা সিরিয়াল, আমাদের প্রায় তেল নিতে একদিনে অর্ধেক চলে যায়, মাঝে মাঝে দিন পুরাটাও চলে যায়। সময়টা অপচয় হইতেছে, সময়মতো জায়গা মতো গন্তব্যস্থলে পৌঁছতে পারতেছি না। অনেকের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দীর্ঘায়িত হচ্ছে তেলের সংকট। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সেনা মোতায়েনের দাবি তাদের। একটা পাম্পে সেনাবাহিনী অথবা বড় ধরনের প্রশাসন দিয়ে পাম্পগুলো ইয়ে করা দরকার। পাম্পে তেল রেখে এরা সিন্ডিকেট করতেছে। এটা হলে তেল মালিকদের একটা সিন্ডিকেট, তেলের হয়তো দাম বাড়ানোর জন্য এই কাজটা করতেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। তেলের চাহিদা তো আমাদের প্রায় 3 গাড়ি 4 গাড়ি থাকে, এক গাড়িতে 13,500 লিটার। তো আমরা পাচ্ছি এক গাড়ি 2 গাড়ি এরকম। এদিকে বিশৃঙ্খলা এড়াতে রাতে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। তবে ডিজেল বিক্রি চলবে নিরবিচ্ছিন্নভাবে। অতিরিক্ত চাহিদার কারণে পরিস্থিতি বেসামাল হয়ে উঠেছে। ফলে সাধারণ ভোক্তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তেলের দাবিতে পেট্রোল পাম্পে হামলা পর্যন্ত হয়েছে। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা, আগুন জ্বালাই যায় কোনো একটা পাম্পে, কোনো পাম্পের কর্মচারীকে? কেন রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। এখন আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করবে। কালোবাজারি বা তেল মজুদ না করার অনুরোধ জানিয়ে সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান পাম্প মালিকরা। আর বিকেলে জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে জানানো হয়, পেট্রোল, অকটেন, ডিজেল এবং কেরোসিনের দাম বাড়ছে না, দেয়া হয়েছে আগের দামেই বিক্রির নির্দেশনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে না সরকার, এমন ঘোষণার পরের দিন রাজধানীর মহাখালী পেট্রোল পাম্প থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত হবেন পটুয়াখালী থেকে, মাহমুদ হাসান রায়হান। আমরা শুরুতেই যাব আমাদের সহকর্মী শুভ খানের কাছে। শুভ, এই মুহূর্তে রাজধানীর ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন জানাবেন। জি শ্রাবন্তী, আসলে আমি এই মুহূর্তে মহাখালীতে নেই, আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগের পরিবাগের একটি পেট্রোল পাম্পে। আসলে এখানেও ঠিক সকাল থেকেই নিয়মিতভাবে তেল দেওয়া হচ্ছে এবং ক্রেতারা তেল পাচ্ছে, যদিও একটু সারিটা দীর্ঘ। আপনাকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গতকালকে যে তেলের দামের যে বৃদ্ধির করার কথা ছিল সরকার, সেটি কিন্তু আসলে শুধুমাত্র সাধারণ ক্রেতাদের চিন্তা করেই কিন্তু আসলে জ্বালানি তেলের যে মূল্য সেটি কিন্তু আসলে বাড়ানো হয়নি। আমরা সকাল থেকে বেশ কিছু পাম্পে ঘুরেছি। অন্যান্য দিন যেখানে 10টার পরে 11টার পরে তেল ভোক্তাদেরকে দেওয়া হতো, সেখানে আজকে সকাল থেকেই পাম্পগুলোতে আসলে তেল সরবরাহ কার্যক্রম চলমান। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি যে আসলে গতকালকে সরকার তেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল, যদিও আবার সেটিকে বন্ধ করেছে। এপ্রিল মাসে তেল আসলে বাড়ছে না, কি মনে হচ্ছে আপনাদের জন্য?
ভাই তেলের সংকট দূর করতে হবে, এটাই বড় কথা, আর কিছু না। কারণ এভাবে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়াটা আসলে খুব ঝামেলা। যারা অফিস করতেছি আমরা আসলে ঝামেলায় আছি ভাই, আর কিছু না। জি আসলে একজনের সাথে কথা বললাম, একজন চালকের সাথে। যদি আমরা আর একজনের সাথে একটু কথা বলি, সরকার তেলের দাম বৃদ্ধি করতে চেয়েছিল, সেটাকে আবার বন্ধ করেছে। এপ্রিল মাসে তেলের দাম বাড়ছেন এবং সরকার বলছে তেলের সংকটটা, আসলে কিভাবে দেখছেন? সরকার তেলের দাম না বাড়ানোতে আমি সরকারের সাধুবাদ জানাই। আর তেল পাম্পগুলা মালিকগুলা বা যারা সিন্ডিকেট করতেছে তাদের সাথে আর একটু তড়াঘড়ি করার দরকার আছে। মানে সরকার যেন এটা নিজ উদ্যোগে এটা চৌকান্না হয়। প্রত্যেকটা গাড়িতে মিনিমাম 20 লিটার তেল দিলে মোটামুটি চলে। জি শ্রাবন্তী, আমি কিন্তু আসলে যারা তেলের জন্য দীর্ঘ অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। যদি আমরা একটু একজনকে জিজ্ঞেস করি, ভাই কতক্ষণ সিরিয়ালে আজকে ছিলেন? প্রায় 2.25 ঘন্টা। 2.25 ঘন্টা একদম ওই আপনার পিজি হাসপাতালের ওইখান থেকে শুরু হয়েছে। আরও পিছনে লাইন আছে, তো আমার লাইনটা ওইখান থেকেই শুরু হয়েছে। অবশেষে তেল পাওয়ার অপেক্ষা শেষ হইতেছে। সরকার তেলের দাম বাড়াচ্ছে না, কিভাবে দেখছেন? এবং সরকার বলছে তেলের সংকট নেই। কি তেলের দাম কমাই দেয়, কারণ এই যে দেখছেন কালকে 89,000 লিটার তেল মজুত নাকি করা ছিল, এটা বের হয়েছে। তো এরকম অনেক জায়গায় তেল মজুত করে রাখছে, এই তেলটা বের হবে যদি কমায় দেয়। জি শ্রাবন্তী, আসলে আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শাড়িটি কিন্তু আসলে অনেক দীর্ঘ। এটি হচ্ছে পরিবাগ কন্টিনেন্টালের পাশেই একটি পেট্রোল পাম্প। এই মুহূর্তে আসলে এই মুহূর্তে এই পাম্পের যে চিত্র আসলে সেটি আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই কিন্তু আসলে বাইক চালকরা এবং প্রাইভেট কারে যারা রয়েছেন তারা কিন্তু আসলে তেল সরবরাহ করছে। তবে সরকার যে তেলের দাম বৃদ্ধি করেনি সেটি নিয়ে আসলে ক্রেতারা সরকারকে সাধুবাদ জানিয়েছে। শ্রাবন্তী, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন সহকর্মী যুক্ত রয়েছেন পটুয়াখালী থেকে, মাহমুদ হাসান রায়হান। রায়হান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, পটুয়াখালীতে তো তেল সংকটে মাছ ধরতে সাগরে যেতে পারছেন না জেলেরা, এমন পরিস্থিতিতে কি বলছেন মৎস্যজীবীরা, জানাবেন। জি শ্রাবন্তী, আপনি যেটা বলছিলেন যে সারা দেশের নয় পটুয়াখালী জেলায় কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তার মধ্যে কিন্তু পটুয়াখালী জেলার সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে বা পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে জেলে সম্প্রদায়ের যারা রয়েছে। কারণ এই সময়টাতে তাদের সমুদ্রে থাকার কথা, বিভিন্ন নদীতে থাকার কথা। কারণ এই মাসেই কিন্তু শুরু হতে যাচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা, এবং এই নিষেধাজ্ঞার আগে কিন্তু তারা সমুদ্রে গিয়ে বেশি পরিমাণ মাছ শিকার করে থাকেন এবং তারা এই মাছগুলো আড়তে নিয়ে আসেন। তবে এখন এই ডিজেল তেলের সংকটে তারা কিন্তু সমুদ্রে যেতে পারছেন না এবং মাছ শিকার করতে পারছেন না। এতে করে কর্মহীন হয়ে পড়েছে শত শত ট্রলারের যে সকল জেলেরা রয়েছে, যে সকল এই পেশার সাথে যারা জড়িত রয়েছে সে সকল মানুষরা। আমি এখন রয়েছি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটিতে আমি রয়েছি এখানেই শত শত ট্রলার কিন্তু অপেক্ষা করে থাকেন যে এই জায়গাটিতে মাছ আড়তে এখান থেকে উঠিয়ে থাকেন। তবে সকাল থেকে আমি এখানে দেখছি যে শুধুমাত্র একটি ট্রলার সেই সমুদ্র থেকে এসেছে এবং তারা মাছ আড়তে দিচ্ছে। তবে তারা বলছেন যে এই যদি অবস্থা তাদের থাকে তাহলে তাদের না খেয়ে থাকতে হবে, এবং এই সমস্যা যদি সরকার তাদেরকে দ্রুত সমাধান না করে তাহলে তারা কিন্তু যে পরিমাণ মাছ বিক্রি করে যে রাষ্ট্রীয় কোষাগারে বা তারা যে দেশের অর্থনীতিতে যে অবদান রাখেন তারা কিন্তু সেটি রাখতে পারবেন না, এবং তাদের পরিবার এবং তাদের যে কর্মস্থল এবং তাদের যে তাদের জীবন জীবিকায় তাদের কিন্তু ব্যাঘাত ঘটবে। তবে এখানকার যারা পাম্প মালিক যারা তেল বিক্রি করে থাকেন তারা তো আমাদেরকে বলছেন যে আমরা পাইকারি থেকে সরবরাহ পাচ্ছি না পর্যাপ্ত পরিমাণ তেল, এই কারণেই এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এবং এখানের জেলে সম্প্রদায়ের সাথে শুধুমাত্র জেলে পরিবারই নয়, এর সাথে সম্পৃক্ত পরিবহন খাত এবং এখানকার ব্যবসা বাণিজ্য, আড়তদার এবং মাছ যারা এই ট্রলার থেকে আড়তে দিয়ে থাকেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু থমকে রয়েছে এই শুধুমাত্র ডিজেল এই তেলের সংকটের কারণে। এবং আমি যদি আপনাদেরকে বলে রাখি, পটুয়াখালীর প্রায় 56,000-এরও বেশি এই জেলেরা রয়েছে যারা নিবন্ধিত জেলে, যারা বিভিন্ন ট্রলার এবং বিভিন্ন বোটে তারা কিন্তু চাকরি করে থাকেন বা কাজ করে থাকেন জেলে সম্প্রদায়ের, এবং তাদের সামনের দিনগুলো খুবই হুমকির মুখে পড়ে যাচ্ছে। শ্রাবন্তী, পটুয়াখালী থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রামে একের পর এক জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দ করা হলেও বন্ধ করা যাচ্ছে না চোরাচালান সিন্ডিকেটের দৌরাত্ম্য। তেল সংকটেও ফার্নেস অয়েল, ডিজেল, ক্রুড অবৈধভাবে বিক্রি করছে চক্রটি। অভিযোগ আছে বিভিন্ন তেল বিপণনকারী প্রতিষ্ঠান ও প্রশাসনকে ম্যানেজ করে বহির্নগর ও কর্ণফুলী নদী কেন্দ্রিক গড়ে উঠেছে প্রভাবশালী এই চোরাচালান সিন্ডিকেট। চট্টগ্রাম থেকে বাসুদুল হকের বিশেষ রিপোর্ট। পতেঙ্গাই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা ডিপোর চিত্র এটি। ডিপো থেকে জাহাজে তেল দেওয়ার পর জাহাজের পাইপ থেকে তেল চুরি করছে সিন্ডিকেটের সদস্য মান্নান ও হৃদয়। গভীর রাতে পদ্মা ডিপোতে নোঙর করা জাহাজ থেকে তেল নিচ্ছে সিন্ডিকেটের আরেক সদস্য জামাল সওদাগর। পরে চুরি করা তেল নৌকায় নিয়ে যাওয়া হয় গন্তব্যে। প্রায় 25 থেকে 30 জনের চোরাচালান সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ করছে। এই তেল চুরিটা হয় হচ্ছে যে রাতের আধারে আপনার পদ্মা মেঘনা যমুনার ডিপো থেকেই হয়। পদ্মা মেঘনা যমুনার কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এগুলোর সাথে সংযুক্ত আছেন। জাহাজের মাস্টার ড্রাইভারকে কিছু টাকা প্রদান করে, তারপর হচ্ছে পদ্মা মেঘনা সিকিউরিটি ডিপার্টমেন্টে কিছু লোক আছে, তারা কিছু টাকা পায়। এভাবে সবাই এটার সাথে সংযুক্ত। তথ্য বা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান পদ্মা অয়েলের এই কর্মকর্তা। আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোনো তথ্য আসে, অবশ্যই এটার বিরুদ্ধে আমি অ্যাকশনে যাব, এটার কোনো বিকল্প নাই। তবে যদি আপনাদের কাছে এরকম কোনো ফুটেজ থাকে আমাদেরকে দেন, ওই ট্রায়াল বেস যে আমাদের লোক কিনা, ওরা এটাকে বাইরের লোক কিনা। বাইরে থাকলে তো আমি কিছু বলতে পারবো না, তবে যদি আমাদের হয়, আই উইল গো ফর অ্যাকশন। অভিযোগ রয়েছে ডিপো সংশ্লিষ্টদের ম্যানেজ করে প্রতিদিন কোটি টাকার জ্বালানি তেল জাহাজ থেকে চুরি করে চোরাচালান সিন্ডিকেটের সদস্যরা। রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। দীর্ঘদিন ধরে একটা চক্র তেল চোরাচালান এবং তেলের ব্যবহারটা অন্যায্য ব্যবহারের যুক্ত আছে এবং এর সাথে অনেক উপরস্থ লেভেল, নিচের দিকের উপরের অনেক একটা বিশাল একটা চক্র জড়িত আছে। সরকারের সংস্থা যারা আছেন, হ্যাঁ, তাদের একটু অ্যাটেন্টিভ হওয়া উচিত। চোরাচালান সিন্ডিকেটের নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা থেকে বছরের পর বছর লোপাট হচ্ছে সরকারি জ্বালানি তেল। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বিশ্ব অর্থনীতির বড় দেশ চীনের মোট জ্বালানির প্রায় 40% আসে নবায়নযোগ্য খাত থেকে। সৌর, বায়ু ও জল সহ নানা পরিবেশ বান্ধব উৎস থেকে পাওয়া জ্বালানির এ রূপান্তর দেশটিকে বৈশ্বিক জ্বালানির রাজনীতি থেকে অনেকটাই নিরাপদে রেখেছে। কিন্তু বাংলাদেশের চিত্র একেবারেই ভিন্ন। নিজস্ব তেল বা পর্যাপ্ত গ্যাসের মজুত না থাকার পরেও কেন বাংলাদেশের সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানিতে নজর দিচ্ছে না, তা বিশ্লেষকদের কাছে বিস্ময়। বিশ্বের কারখানা খ্যাত চীনের দৈনিক বিদ্যুতের যে চাহিদা, তার প্রায় 60% যোগান আসে জীবাশ্ম জ্বালানি তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে। বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এড়াতে দেশটি এরই মধ্যে তার মোট বিদ্যুতের চাহিদার প্রায় 40% যোগান নিশ্চিত করেছে নবায়নযোগ্য খাত থেকে। বিকল্প উৎসের এ নির্ভরতা চীনকে জ্বালানির প্রশ্নে করেছে অনেকটাই নির্ভর। অপরদিকে জ্বালানিতে প্রায় 80% আমদানি নির্ভর দেশ হওয়ার পরও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ভীষণ অনীহা বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সূর্যের আলো, বাতাস কিংবা নদীমাতৃক বাংলাদেশের পানিকে ব্যবহার করে বিকল্প জ্বালানিতে স্বনির্ভর হওয়ায় কেন সরকারের অনীহা, তা রহস্যজনক। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম, সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎকে ও নবায়নযোগ্য এনার্জিকে ত্বরান্বিত করা। আমরা যদি ঠিক সময় আরম্ভ করতাম, নবায়নযোগ্য বিদ্যুৎ আমাদের হাতে এখন 3 থেকে 4,000 মেগাওয়াট, ইভেন 5,000 মেগাওয়াট হতে পারতো, তাহলে আমাদের এখনকার যে এই ক্রাইসিসটা এতখানি আমাদের হিট করতাম। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ যত বাড়ে, জীবাশ্ম জ্বালানির নির্ভরতা তত কমে। এতে করে সুযোগ তৈরি হয় জ্বালানি স্বনির্ভরতারও। তবে তাতেই যেন সরকারের পক্ষ থেকে আছে ভীষণ অনীহা। পলিসি সাপোর্ট আসলে প্রপারলি বাংলাদেশে নেই। 5 কিলোওয়াট করতে যে খরচটা আমার আসবে, আমি খরচ করার পর দেখা যাচ্ছে যে আমি যে টাকায় 4.5 টাকা করে পল্লী বিদ্যুতে বিদ্যুৎ পাচ্ছি, তার চেয়ে বেশি খরচ। আমি এটা কেন করতে যাব? কিন্তু আসলে কি 4.5 টাকা বিদ্যুতের দাম? না, সেখানে অরিজিনালি লেভেলাইজ কস্ট হচ্ছে 12 টাকা।
আমি সরকার ভর্তুকি দিচ্ছি, সরকার কার টাকা ভর্তুকি দিচ্ছে? জনগণের টাকা ভর্তুকি দিচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমি পেতে জটিলতা, চড়া কর কাঠামো সহ নানা আইনি বাধা দূর করতে সরকারের অনাগ্রহ আছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি আমদানির সঙ্গে যুক্তদের সিন্ডিকেটকেও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বড় বাধা বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা। এখানে যারা ভেস্টেড বা গ্রুপ আছে, যারা আপনার বেনিফিশিয়ারি আছে, তারা সহজে আপনাকে কিন্তু ওই জায়গাতে যেতে দেবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মহানগরী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন ক্লাস হবে অনলাইনে আর 3 দিন হবে সশরীরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর এ কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জ্বালানি সংকটের বাস্তবতায় এমন পরিকল্পনা করলেও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্টরা। আলোচনা হয় বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সমন্বয় করে স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে নেয়ার বিষয়ে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। এরপর বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় নানা উদ্যোগের অগ্রগতির খোঁজ নেন সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে জানানো হয় জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির। প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে 2-1 জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। এদিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে আরও কয়েকটি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশে আবারও উদ্বেগজনকভাবে বাড়ছে হামের সংক্রমণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানের ঘাটতি ও নজরদারির দুর্বলতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান অবস্থায় মহামারী ঘোষণা করা উচিত বলে মনে করছেন তারা। অন্যদিকে যে অপারেশন প্ল্যানের আওতায় টিকাদান কর্মসূচি পরিচালিত হতো, বিকল্প ব্যবস্থা না করে তা বন্ধ করে দেয়ায় অন্তর্বর্তী সরকারকে দুষছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউতে ভর্তি হামে আক্রান্ত মাদারীপুরের 7 মাসের শিশু আরবি। বাইরে উৎকণ্ঠিত পরিবারের সদস্যরা। রাত্রে আসার পরে এখানেও সিট ছিল না, তারপর একটা রোগী মারা গেছে, তারপরে ওইটা গ্যাপ হয়েছে, আমরা নিচে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ। তারপর যখন গ্যাপটা হয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে আর কি সিট দিছে। ঈদের দিন দেখি যে ছোট ছোট গোড়া উঠতেছে, তো সন্দেহজনকভাবে আমাদের শরীয়তপুর সদরে দেখাইছি। দেখানোর পরে ওনারা বলতেছে যে ঢাকা নিয়ে যেতে। রাজধানী ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করেই শিশুদের মধ্যে হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালেও শিশু রোগীর চাপ বেড়েছে। দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে 9 থেকে 15 মাস বয়সী শিশুরা এই রোগের টিকা পায়। তবে 1 বছরের নিচে শিশুদের মধ্যে বর্তমানে আক্রান্তের হার বেশি। বিষয়টি উদ্বেগজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে আমরা উভয় সংকটে আছি। একটা হলো যে স্থানীয় সিদ্ধান্ত ওপি বন্ধ করার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। একটা মহামারী ঘোষণা করা দরকার সরকারের। এখন শিশুদের 5 মাস থেকেই হামের টিকা দেবার প্রস্তুতির কথা ভাবছে সরকার। গত ইন্টারিমের সময় ওপিটা বাতিল হলো। বর্তমান গভর্নমেন্ট তো মাত্র 1.5 মাসের। একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি বাতিল হয়ে গেছে এবং তার কোনো বিকল্প হাতে রাখা হয়নি, এবং এর ফলগুলো এই যে আমরা এখন ভোগ করছি। স্টকের একটা সংকট আছে, কিন্তু স্টকের সংকটের সাথে টিকা দেওয়ার সংকটের কোনো সম্পর্ক নেই। কারণ টিকাগুলো কিন্তু ডিসবার্স হয়ে গেছে, সেগুলো কিন্তু বিভিন্ন হেলথ কমপ্লেক্সে বা যেখান থেকে টিকাগুলো দেওয়া হয় সেখান থেকে প্রোগ্রামটা কিন্তু চলমান। দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার না করলে এবং টিকার ঘাটতি পূরণ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার শঙ্কা দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আইসোলেশনের ব্যবস্থা করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। কারণ তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। শিশুরা বেশি আক্রান্ত হলেও এখন বয়স্কদের মাঝেও ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে এই রোগটি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে দেশের বিভিন্ন জেলায় হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে অর্ধশতের বেশি। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে 4 শিশু। গুরুতর হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসোলেশনে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগের 10 জেলায় 80 শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে 1 বছরের নিচে আক্রান্ত শিশুর সংখ্যা 15। নতুন করে হামের প্রাদুর্ভাব দেখা দেয়ায় জনমনে তৈরি হয়েছে উদ্বেগ। তবে পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5টা রোগী আপাতত আছে, আমরা শীঘ্রই তাদেরকে শিফট করে 4 আমাদের যে শিশু ওয়ার্ডের পাশে যে একটা আইসোলেশন ওয়ার্ড আমরা করতেছি সেখানে আমরা শিফট করব। সিলেটেও সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন রোগটিতে। সদরে আসছি, আমরা সুস্থ চিকিৎসা পাচ্ছি, আমার বাচ্চা এখন ভালোর দিকে আছে। রোগটা অন্ততপক্ষে যেভাবে দূর হয় এই একটা চিন্তা ভাবনা সরকার করুক। শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন সেন্টার খোলার 6 দিনের মধ্যে ভর্তি হয়েছে শিশুসহ 74 জন। 26 তারিখ থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী ভর্তি হয়েছিল 39 জন। আজকে রোগী ভর্তি আছেন 22 জন, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। 22 জনের ভিতরে 3 জনের অবস্থা একটু আশঙ্কাজনক। পরিস্থিতি মোকাবেলায় সিলেটে বৃহৎ আঙ্গিকে টিকা কর্মসূচি শুরুর কথা জানান সিভিল সার্জন। ইপিএসিডির অনুযায়ী আমরা 9 মাস এবং 15 মাসে এটা টিকা দেই। আমাদের টিকাটা চলমান আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বড় আঙ্গিকে হয়তো টিকাটা আমরা শেখাতে হয়তো শুরু করব। নওগাঁর হাসপাতালগুলোতে গত 3 দিন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 41 জন। এর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়েছে জেলা জুড়ে। তবে ভয় না পেয়ে সচেতন হওয়ার আহ্বান চিকিৎসকদের। এক ইউনিটে সকল বাচ্চা ডায়রিয়া, কলেরা, হাম সব রোগের চিকিৎসা এক জায়গাতে হচ্ছে। জ্বর ছিল 3-4 দিন, আর এরপরে হামটা আবার আছে। হাম বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে, জনসংগম স্থলকে এড়িয়ে চলা, আর কোনো শিশু আক্রান্ত হলে সে ডাক্তারের শরণাপন্ন হওয়া। হাম সংক্রামক ব্যাধি হওয়ায় জ্বর ও লালচে দানাযুক্ত লক্ষণ থাকলেই দ্রুত চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। পুরানো ইটের পরিবর্তে সরকারি নির্মাণ কাজে ব্লকের ইট ব্যবহারের প্রকল্প। লক্ষ্যমাত্রা সময়সীমা ছিল 2025। এ সময় লক্ষ্য পূরণ হয়েছে মাত্র 20%। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, পুরানো ইটের নির্ভরতা কমিয়ে ব্লকের ইটের ব্যবহার না বাড়ালে থামবে না পরিবেশ বিপর্যয়। ইটভাটার চুলায় কাঠ পোড়ানোর এই ছবি সবারই পরিচিত। গবেষণায় দেখা গেছে একটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 50 টন কাঠ। সেই হিসেবে 7000 ইটভাটায় এই কাঠ পোড়ানোর পরিমাণ প্রায় 7 কোটি টন। এতে বাড়ছে বায়ু দূষণ আর উজাড় হচ্ছে বৃক্ষ। বিপর্যয় ঠেকাতে তাই 2020 সাল থেকে সরকারি কাজে শতভাগ পরিবেশ বান্ধব ব্লকের ইট ব্যবহারের প্রকল্প নেয় সরকার। যদিও গেল বছর সেই প্রকল্প শেষে দেখা গেছে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি 20%। তথ্য বলছে, সারা দেশে ব্লকের ইটের 151টি কারখানা দেশের মোট ইটের চাহিদার মাত্র 5% পূরণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি নির্মাণ কাজে ব্লকের ইট ব্যবহার বাধ্যতামূলক করতে না পারা দুঃখজনক। স্যান্ড ব্রিক তৈরি করে এটি ব্যবহার করা পরিবেশসম্মত এবং এটি টেকসইও ছিল, কিন্তু আমরা এই বিকল্পটি অ্যাভেলেবেল করতে পারছি না এবং মানুষকে সচেতন করতে পারছি না বলে এখনো পর্যন্ত পুরানো ইটের প্রতি মানুষের আগ্রহ রয়েছে এবং এটিকে দূষণটা অব্যাহত রয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, 2025 সালের লক্ষ্যমাত্রায় বিপর্যয়ের পর এবার আবার নতুন করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে তারা। জুন 2025 সেটা আমরা তো মিস করেছি। তা আরেকটা টার্গেট সেট করব, ডেডলাইন সেট করা হবে যে কবের মধ্যে সরকারি নির্মাণ কাজে ব্লকটা আমরা সম্ভব হলে, যদি 100% সম্ভব না হয় 70% 80% যেন অর্জন করা যায়, সেটা নতুন করে করা হবে। পরিবেশ রক্ষায় ব্লকের ইটের ব্যবহার নিশ্চিতে সচেতনতা ও বাধ্যবাধকতা দুটোতেই জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। চুক্তি হোক বা না হোক 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরান ত্যাগ করবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের হুমকি মোকাবেলায় উপসাগরীয় অঞ্চলের নতুন জোট গঠন করার কথা জানালেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।
কখনো ইরানের সরকার পরিবর্তন, কখনো পারমাণবিক অস্ত্র সক্ষমতা ধ্বংস করা, আবার বলছেন ইরানের তেলেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। ট্রাম্পের এমন উল্টাপাল্টা মন্তব্যের মধ্যেই দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। পুরাতন কথায় নতুন সুর তুলে ট্রাম্প বলছেন, ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা থেকে বিরত রাখাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য। লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরান এতটাই বিধ্বস্ত যে দেশটি পুনর্গঠনে সময় লাগবে 15 থেকে 20 বছর। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনার টেবিলে আসলে ভালো, না আসলেও দ্রুতই ইরানের সামরিক অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আমরা ইরানের উপর কঠিন আঘাত করেছি। তাদের সাথে আলোচনা হলে ভালো, না হলেও সমস্যা নেই। খুব শিগগিরই সামরিক অভিযান বন্ধ হচ্ছে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি বার্তা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইরান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, বার্তা আদান প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক সমঝোতা প্রক্রিয়া চলছে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি ঠেকাতে গুরুত্বপূর্ণ দেশগুলো নিয়ে নতুন জোট করা হবে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেই নয়, ইরানের হুমকির বিরুদ্ধে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে নতুন জোটও গঠন করা হবে। পাক যুদ্ধের সাথে সাথে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে রণক্ষেত্রে। ইরানের ইস্পাহান প্রদেশের মুকাবারা ইস্পাত কারখানার পর এবার বোরোজেন শহরের সেপিয়াত ইস্পাত কমপ্লেক্সও হামলা চালিয়েছে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা ও তার স্বামীসহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার লেবাননের দক্ষিণ নাবাচিয়েতের জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। অন্যদিকে ইরাকসহ মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 23টি হামলা চালানোর দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেমিটেন্স ইন ইরাক। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।